আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটা একটু স্পর্শকাতর। একই সাথে আমি মনে করি বেশ চাঞ্চল্যকর। আপনারা জানান যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের বিচারের কাজ চলছে। কিন্তু আজ সেখান থেকে এমন একটা খবর সামনে এসেছে যা আমি মনে করি আমাদের অনেককেই বেশ অবাকই করেছে। সাধারণ নিয়মে আমরা দেখি প্রসিকিউশন পক্ষ সবসময় চায় দ্রুত রায় হোক, অপরাধীদের সাজা নিশ্চিত হোক। কিন্তু আজ দেখলাম এক ব্যতিক্রমী দৃশ্য। নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম নিজেই একটি মামলার রায় স্থগিত করার আবেদন করেছেন। বিষয়টিকে যদি আমরা অপর থেকে দেখি তবে মনে হতে পারে এটি হয়তো বিচার প্রক্রিয়ায় দেরি করিয়ে দিচ্ছে। কিন্তু এর গভীরে যদি একটু প্রবেশ করি তবে কিন্তু বেরিয়ে আসবে এক ভয়ঙ্কর এবং অস্বস্তিকর কিছু তথ্য। দেখুন, একজন প্রসিকিউটর যখন তার নিজের পক্ষের জেতা মামলার রায় আটকে দিতে চান তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। বর্তমান চিফ প্রসিকিউটর যখন দায়িত্ব নিলেন তিনি এসেই কিন্তু একটা কথা বলেছিলেন, সেটি হচ্ছে পূর্ববর্তী সময়ে যা কিছু হয়েছে তিনি সব নথি খুঁটিয়ে দেখবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন দেখবেন? কারণ আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে গুঞ্জন নয়, রীতিমতো পাহাড় সমান দুর্নীতির অভিযোগ উঠে গেছে। এমনকি শোনা যাচ্ছে মামলার নথি কিংবা কাগজপত্রের সাথে এমন কিছু করা হয়েছে যা আইনের ভাষায় টেম্পারিং। একবার ভাবুন তো, যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য, সেখানেও কি তবে বাণিজ্যের জাল বিছানো হয়েছিল? এই প্রশ্নটা আজ বড় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজ যে মামলার রায় হওয়ার কথা ছিল সেটি ছিল রামপুরার একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। সেখানে কি এমন গলত ছিল যে নতুন প্রসিকিউটরকে আদালতের কাছে আবারও পুনরায় সময় চাইতে হলো? রামপুরার সেই দিনের কথা মনে করলে আপনাদের গা হয়তোবা শিউরে ওঠে। সেই অভিযানে 6 বছরের এক নিষ্পাপ শিশু মুসা গুলিবিদ্ধ হয়েছিল, আর সেই একই বুলেটে প্রাণ হারালেন তার দাদি মায়া বেগম। এই একটি ঘটনাই তো খুনিদের ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য যথেষ্ট হয়েছিল। কিন্তু বর্তমান প্রসিকিউশন টিম যখন ফাইলগুলো খুলে বসলো, তারা দেখলো সেখানে রয়ে গেছে বিস্তর ফাঁকফোকর। এখন আপনি একবার ভেবে দেখুন, যেখানে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের বিচার হচ্ছে, সেখানে যদি প্রসিকিউশন থেকে নথিতে দুর্বলতা রেখে দেওয়া হয় তবে শেষ পর্যন্ত রায় কি টেকসই হবে? অবশ্যই না। বরং আসামিপক্ষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে উচ্চ আদালতে পার পেয়ে যেতে পারে। আমিনুল ইসলাম হয়তো ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন এবং তিনি চাচ্ছেন না কোনো তাড়াহুড়া করে এমন কোনো রায় আসুক যা পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু প্রশ্নটা হলো, তাজুল ইসলাম কেন এই ত্রুটিগুলো রেখে গিয়েছিলেন? তিনি কি জানতেন না যে এগুলো মামলার ভিত্তি দুর্বল করে দিচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছিল? দেখুন, আমরা গণমাধ্যমে কিন্তু ইতিমধ্যে দেখেছি আগের প্রসিকিউশন টিমের বিরুদ্ধে হাজার কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। যদি এটি সত্যি হয়ে থাকে তবে তা হবে জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনার সাথে চরম বেইমানি। রামপুরার ওই একই ঘটনার কথা যদি আরো বলি, মনে পড়ে সেই 18 বছরের কিশোর আমির হোসেনের কথা। একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলেছিল ছেলেটি। তাকে দেখেও দুই পুলিশ সদস্য ঠান্ডা মাথায় কিন্তু গুলি করেছিল। সেই ভিডিও সারা বিশ্বের মানুষের বিবেককে কিন্তু নাড়িয়ে দিয়েছিল। অথচ এই মামলার তদন্তে নাকি ব্যাপক অসঙ্গতি পাওয়া গেছে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে 5 জন বড় কর্মকর্তার নাম এখানে আছে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হলে অকাট্য প্রমাণের প্রয়োজন। কিন্তু নথিপত্রে যদি ইচ্ছাকৃতভাবে তথ্যের ঘাটতি রাখা হয় তবে সেটি কি বিচার, নাকি বিচারের নামে প্রহসন? বর্তমান চিফ প্রসিকিউটর বলছেন তারা এই ভুলগুলো আগে ঠিক করতে চান,
তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে তাদের হাতে এই ত্রুটিগুলো সংশোধনের সুযোগ আছে এবং তারা সেই সুযোগটি বর্তমান সময়ে নিতে চান। দেখুন, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বা পর্যবেক্ষক হিসাবে আমি বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখি। এই রায় স্থগিতের আবেদন আসলে একটি বড় সংকেত। এটি প্রমাণ করে যে আগের অনেক মামলার নথিপত্র হয়তো একইভাবে কলুষিত হয়েছে। আমিনুল ইসলাম যখন বললেন যে মামলার অনেক জায়গায় ঘাটতি রয়ে গেছে, তখন এটি বুঝতে বাকি থাকে না যে তদন্তকারী দল বা আগের প্রসিকিউশন হয়তো কিছু একটা লুকানোর চেষ্টা করছে, অথবা কোনো বিশেষ পক্ষকে তারা সুবিধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা তো আসলে এমন বিচার কখনোই চাইনি। আমরা চাইছিলাম স্বচ্ছতা, যে পুলিশ কর্মকর্তারা রাজপথে সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছিলেন তাদের বিচার হতে হবে আইনের প্রতিটি ধারা মেনে, যেন পৃথিবীর কোনো আদালত সেই রায়কে ভুল প্রমাণ করতে না পারে। আর যদি তাড়াহুড়ো করে রায় দেওয়া হতো তবে হয়তো জনগণের কাছে হাততালি পাওয়া যেত, কিন্তু আইনি লড়াইয়ে আমরা আসলে হেরে যেতাম। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত। মামলার আসামি যারা, তাদের মধ্যে মাত্র একজন, চঞ্চল চন্দ্র সরকার, বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। বাকি চারজন কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ পলাতক। যখন আসামিরা পলাতক থাকে তখন মামলার প্রতিটি প্রমাণ এবং সাক্ষী হতে হয় লৌহ কঠিন। তিনি চাচ্ছেন তদন্তের যে জায়গাগুলোতে তাজুল ইসলাম রহস্যজনকভাবে নীরব ছিলেন সেই জায়গাগুলো আবার পুনরায় সচল করতে। কিন্তু আমাদের আসলে মনে রাখতে হবে, সময় কিন্তু কারোর জন্য কখনোই অপেক্ষা করে না। মানুষ চায় দ্রুত বিচার। এই দেরির কারণে মানুষের মধ্যে যদি বিচারহীনতার ভয় ঢুকে পড়ে, তবে সেটি সরকারের জন্য কিন্তু ভালো হবে না। তবে হ্যাঁ, ত্রুটিপূর্ণ রায় নিয়ে হাসির পাত্র হওয়ার চেয়ে সঠিক প্রমাণের ভিত্তিতে দেরিতে রায় আসাটা আমি মনে করি এখানে তাদের জন্য ঢের ভালো হবে। পুরো বিষয়টি বিশ্লেষণ করলে যা দাঁড়ায় তা হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়ে আছে। একদিকে মানুষের প্রত্যাশার চাপ, অন্যদিকে নথিপত্রের এই বিশৃঙ্খলা। সাবেক প্রসিকিউটর তাজুল ইসলামের কর্মকাণ্ড এখন বড় এক বিতর্কের জন্ম দিয়েছে। তিনি কি আসলেই মামলার বাণিজ্য করেছিলেন? কেন তিনি গুরুত্বপূর্ণ প্রমাণের জায়গাগুলো অস্পষ্ট রেখেছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একদিন সামনে আসবেই। তবে বর্তমান প্রসিকিউশন টিমের জন্য এটি একটি অগ্নিপরীক্ষা। তারা কি পারবে জুলাইয়ে যা হয়েছে তার প্রতিটি অপরাধীদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে? আমিনুল ইসলাম আজ যে সাহসিকতা দেখালেন নিজের পক্ষের মামলার রায় স্থগিত চেয়ে, এটি হয়তো দীর্ঘমেয়াদী ন্যায় বিচারের পথে আমি মনে করি একটি সঠিক পদক্ষেপ। তবে আমাদের চোখ রাখতে হবে আগামী দিনগুলোতে। এই মামলার শুনানি যখন আবার শুরু হবে তখন প্রসিকিউশন ঠিক কোন নতুন তথ্যগুলো নিয়ে আসে সেটি কিন্তু মূলত দেখার বিষয়। পরিশেষে আমি একটা কথাই বলবো, জুলাইয়ের রক্ত কোনো বাণিজ্যের বস্তু হতে পারে না। এই ট্রাইব্যুনাল প্রতিটি শহীদের পরিবারের শেষ ভরসাস্থল। সেখানে যদি দুর্নীতির ছায়া পড়ে তবে তা হবে আমাদের জাতীয় লজ্জা। নতুন প্রসিকিউশন টিম যে স্বচ্ছতার কথা বলছে, আমরা আশা করব তারা সেটি কাজে প্রমাণ করবে। ভুলগুলো সংশোধন হোক, মামলার ভিত্তি শক্ত হোক এবং খুনিদের এমন শাস্তি হোক যা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। আজকের এই রায় স্থগিতের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিপ্লব পরবর্তী সময়েও প্রতিটি পদক্ষেপে আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু সত্য শেষ পর্যন্ত চাপা কিন্তু থাকে না, তা বেরিয়ে আসবেই। আপনারা এখানে কি মনে করেন? এই যে ১.৫ বছর ধরে তাজুল ইসলাম সেখানে দায়িত্ব পালন করলেন, তার রেখে যাওয়া এই গলদগুলো কি নিছক ভুল নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমরা চাই এই আলোচনা ছড়িয়ে পড়ুক এবং প্রকৃত সত্য বেরিয়ে আসুক। এখনকার মতো এ পর্যন্তই।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।